লেখিকা সুপ্রিয়া ঘোষের অধিকার। ছোট বউ, ফ্রিজে রাখা মাছের ঝোলটা একটু গরম করে দিও তো মা। আমার কোমরের ব্যথাটা আজ আবার চাড়া দিয়ে উঠেছে, একদম দাঁড়াতে পারছি না। মাথার ওপর বনবন করে ঘুরতে থাকা পুরনো সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে বিছানায় শুয়েই ডাক পারলেন অলকা দেবী। অনন্যা সবেমাত্র অফিস থেকে ফিরে শাড়িটা বদলে একটা সুতির নাইটি পরে রান্নাঘরে ঢুকেছিল। ঘড়িতে তখন রাত 8:30। লোকাল ট্রেনের ভিড় আর বাসের ধকল সামলে শরীরটা তখন আর চলছিল না। তাও শাশুড়ির গলা শুনে রান্নাঘর থেকে জবাব দিল, দিচ্ছি মা, তুমি শুয়ে থাকো, আমি টেবিলটা গুছিয়ে তোমাকে ডাকছি। পাশে দাঁড়িয়ে তখন রুটি বেলছিল বড় বউ সুমনা। অনন্যাকে ঢুকতে দেখে চট করে চাটু থেকে একটা সেঁকা রুটি থালায় নামিয়ে একটু বাঁকা হেসেই বলল, তা অফিস থেকে তো রোজই একটু তাড়াতাড়ি ফিরতে পারো অনন্যা। ওদিকের মিনি বাসটা ধরলে তো 15 মিনিট আগেই চলে আসা যায়। তোমার জন্য রোজ রাতের এই রান্নাবান্নার পর্বটা বড্ড দেরিতে শুরু হয়। মা বয়স্ক মানুষ, ওনার আবার টাইমে খাওয়া দাওয়ার অভ্যেস। অনন্যা একটা দীর্ঘশ্বাস চেপে ওভেনে কড়াইটা বসালো। সুমনার দিকে না তাকিয়ে শান্ত গলায় বলল, দিদি, মিনি বাসটার যা ভিড় হয় এই সময়ে, তাতে ওঠা যায় না। আর তাছাড়া ম্যানেজার আজ একটা জরুরি অডিট ফাইলের কাজ শেষ না করিয়ে ছাড়লো না। আমি তো তাও এসেই হাত লাগিয়ে দিই। কোনোদিন তো বলি না যে আজ শরীর খারাপ, তুমি একাই করো। তা অবশ্য বলবে কেন? সুমনার গলায় হালকা হিংসার আজ। তুমি তো চাকরি করো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না কি যেন ছাই পাশপথ তোমার। আমাদের মতো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মেয়ে ছেলে তো নও যে খাটুনির দাম কেউ দেবে। তবে হ্যাঁ, টাকা থাকলে যে সব হয় তা কিন্তু নয় অনন্যা। এই যে পাশের বাড়ির মন্টুর মা জিজ্ঞেস করছিল, ছোট বউকে তো ইদানিং দেখাই যায় না, কারোর সাথে দুটো কথাও বলে না। তা আমি আর কি বলি বলো তো? মুখ চুন করে বললাম, ও একটু বড় চাকরি করে তো, তাই আমাদের মতো ছোটোখাটো আত্মীয় বা প্রতিবেশীদের সাথে মেশাবোধ হয় ওর স্ট্যাটাসে বাঁধে। অনন্যার রুটি রাখার হটপটে ঢাকনাটা বন্ধ করতে করতে সুমনার দিকে তাকালো। দিদি, আমি কারোর সাথে মিশি না নাকি সময় পাই না, সেটা তুমি আমার চেয়ে ভালো জানো। সকাল 8টায় বেরোই, ফিরি রাত 8:30টায়। রবিবার একটাই দিন পাই, সেদিনও তো ঘরের সমস্ত চাদর কাচা, মশারি ধোয়া আর পুরো সপ্তাহের ঘরদোর পরিষ্কার সব তো আমি আর তুমি মিলেই ভাগ করে করি। এর মাঝে আমি অহংকার দেখানোর সময়টা কোথায় পেলাম বলো তো? সুমনা ওভেনটা বন্ধ করে আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরোতে গেল। দরজার গোড়ায় দাঁড়িয়ে পেছন ফিরে বলল, সে তুমি যাই বোঝাও না কেন অনন্যা, বাইরের লোক কিন্তু অন্য কথাই ভাবছে। আর মাও সেদিন বলছিল ছোট বৌমার ইদানিং বড্ড টাকার গরম হয়েছে। কথার মুখে মুখে তর্ক করে। কথাটা বলেই সুমনা হনহন করে নিজের ঘরের দিকে চলে গেল। অনন্যা রান্নাঘরের আলোটা নিভিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল অন্ধকারে। বুকের ভেতরটা কেমন যেন ভারী হয়ে আসছিল। এই সংসারে সে 5 বছর হলো এসেছে। আকাশ আর সে ভালোবেসে বিয়ে করলেও বিয়ের পর থেকে একটা দিনও অনন্যা নিজের এই বাড়ির বাইরের কেউ ভাবেনি। নিজের বেতনের অর্ধেকটা প্রতি মাসের 1 তারিখে অলকা দেবীর হাতে এনে দেয় সে। বাজারের খরচ, ভাসুরের দোকানে লোন মেটানোর জন্য আকাশ যে টাকাটা দেয়, তার বাইরেও মায়ের থাইরয়েড আর সুগারের দামি ওষুধগুলো অনন্যা নিজেই প্রতি মাসে কিনে আনে। গত পুজোয় সুমনার ছেলেটার জন্য দামি ব্র্যান্ডের জামা আর দাদার জন্য পাঞ্জাবিটাও অনন্যা নিজের পছন্দ করে কিনে এনেছিল। তাও কেন তাকে সবার সামনে অহংকারী আর টাকার গরম দেখানো মেয়ে হয়ে থাকতে হয়, সেটা সে ভেবে পায় না। ড্রয়িং রুমে তখন অনন্যার ভাসুর সুব্রত বসে টিভি দেখছিল। সুব্রত একটা ছোট ইলেকট্রনিক্সের দোকান চালায় মোড়ের মাথায়। ইদানিং ব্যবসাটা মন্দা যাচ্ছে। অনন্যা খাবার টেবিলে সব গুছিয়ে রেখে অলকা দেবীর ঘরের দিকে গেল। ঘরে ঢুকতেই দেখলো অলকা দেবী বালিশে হেলান দিয়ে বসে আছেন, আর সুমনা ওনার পায়ের কাছে বসে আস্তে আস্তে পা টিপে যাচ্ছে। অনন্যাকে দেখে দুজনের ফিসফাস কথা যেন হঠাৎ থমকে গেল। অনন্যা মৃদুস্বরে বলল, মা, খাবার ঢাকা দেওয়া আছে। দাদা তো দোকান থেকে চলে এসেছেন, আপনারা একসাথে খেয়ে নেবেন। আমি আর আকাশ আজ একটু হালকা খাবো, ওকে ফেরার সময় খাবার আনতে বলেছি। অলকা দেবী অনন্যার দিকে না তাকিয়েই বললেন, তা আকাশ কি আজকে ওটি করছে নাকি? আজকাল তো দেখছি ও তোমার থেকেও দেরিতে ফিরছে। দুজনে মিলে এত টাকা কামাচ্ছ, তাও ঘরের স্ত্রী ফিরল না, আর বড় বৌমা একলা হাতে সে সকাল থেকে খাটছে। ওর দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়।
সুমনা তখনই অলকা দেবীর পায়ে একটা আলতো চাপ দিয়ে হেসে বলে, আহা মা, তুমি আবার ওরকম বলছো কেন? ওরা বড় চাকরি করে, ওদের ধকল আলাদা। আমার বরের মতো তো নয় যে একটা ভাঙাচোরা দোকান নিয়ে বসে থাকবে আর সারাদিন কাস্টমারের খোঁজে চাতক পাখির মতো চেয়ে থাকবে। আমাদের ভাগ্যটাই খারাপ মা, ছোটখাটো মানুষ আমরা, ছোটভাবে বেঁচে থাকতে হবে। অনন্যা আর সেখানে দাঁড়ালো না, ঘরের দেওয়ালগুলো যেন ওকে গ্রাস করতে আসছিল। ও সোজা নিজের ঘরে চলে গেল। ফ্যানটা ছেড়ে দিয়ে বিছানায় শুয়ে পড়তেই চোখ ফেটে জল চলে এলো। যৌথ পরিবারের শান্তির খোঁজে এসে নিজের সর্বস্ব দিয়ে খাটছে, অথচ বিনিময়ে রোজ রাতে এই মানসিক চাপ আর খোঁচা। রাত 10টা নাগাদ আকাশ ফিরল। অনন্যা তখনও অন্ধকারে চোখ খুলে সিলিংয়ের দিকে তাকিয়েছিল। আকাশ ঘরে ঢুকে আলোটা জেলে অনন্যার মুখ দেখেই বুঝে গেল কিছু একটা হয়েছে। ও ব্যাগটা টেবিলে রেখে অনন্যার পাশে এসে বসলো। কি হয়েছে অনু, আবার বৌদির সাথে কিছু হয়েছে? আকাশ অনন্যার কপালে হাত রাখলো। অনন্যা উঠে বসে আকাশের বুকে মাথা রাখলো। গলাটা বুঝে আসছিল ওর। আকাশ, আমি কি সত্যি খুব খারাপ? আমি কি সত্যি অহংকারী? দিদি সবার কাছে বলে বেড়ায় আমি নাকি কাউকে পছন্দ করি না, টাকার গরম দেখাই। মাও আজকাল কেমন যেন বাঁকা চোখে তাকায় আমার দিকে। আকাশ একটা দীর্ঘশ্বাস ফেলে অনন্যাকে জড়িয়ে ধরল। ও জানে ওর মা আর বৌদির স্বভাব। বরদা সুব্রতর রোজগার কম বলে মায়ের একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে ওদের ওপর, আর সেই সুযোগটাই বৌদির সুমনা পুরোপুরি নেয়। আকাশ শান্ত গলায় বলল, ধুর পাগলি, তুমি কেন ওসব ভাবছো? আমি তো জানি তুমি কেমন। মা আর বৌদির কথা ছাড়ো, ওরা একটু ওই রকমই। তুমি শান্ত হয়ে বসো, আমি মাশরুমের স্যুপ আর পাউরুটি এনেছি, দুজনে খেয়ে নিই। পরের দিনটা ছিল শনিবার। অনন্যার হাফ ডে অফিস আর আকাশের একেবারে ছুটি। আজ সুব্রত আর আকাশ দুজনেই বাড়িতে নেই, বেরিয়েছে একটু বিশেষ দরকারে। অনন্যা তখন রান্নাঘরে সুমনার সাথে রাতে রান্নার তোড়জোড় করছিল। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে অলকা দেবী নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। রান্নাঘরে আলু কাটতে কাটতে সুমনা হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ গো অনন্যা, আকাশ নাকি আগামী মাসে নতুন একটা গাড়ি কেনার কথা ভাবছে। পাড়ার মোড়ের চয়ন বলছিল আকাশ নাকি ওর শোরুমে খোঁজ নিতে গিয়েছিল। অনন্যা তখন আদা রসুন বাড়ছিল। ও হাত না থামিয়ে বলল, না দিদি, গাড়ি কেনার মতো অত টাকা আমাদের কোথায়। আকাশ আসলে বড়দার দোকানের জন্য একটা ছোট সেকেন্ড হ্যান্ড ম্যাটাডোর বা ওই জাতীয় মালবাহী গাড়ির খোঁজ করছিল। বড়দা সেদিন বলছিল না যে পাইকারি বাজার থেকে মাল আনতে গিয়ে অনেক টাকা ভাড়া চলে যায়, তাই আকাশ ভাবছিল যদি কম দামে কিছু পাওয়া যায় তাহলে বড়দার ব্যবসার সুবিধা হতো। সুমনা চট করে আলুর খোসাটা ছাড়িয়ে বটিটা সরিয়ে রাখলো। ওর মুখটা এক মুহূর্তের জন্য একটু থমথমে হয়ে গেল, কিন্তু পরক্ষণে সেটা সামলে নিয়ে বলল, ওমা তাই নাকি? তা আকাশ তো বেশ দাদার কথা ভাবে দেখছি। তা নিজের এত টাকা মাইনে পাও, একটা নতুন গাড়ি কিনতেই পারো। লোক দেখুক যে এই বাড়ির ছোট ছেলের কত ক্ষমতা। আমাদের তো কপাল পোড়া, তোমার দাদার যা রোজগার তাতে ম্যাটাডোর গাড়ি কেনা তো দূর, একটা নতুন মোটর সাইকেল কেনার পয়সাও জোটে না। অনন্যা এবার সুমনার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, দিদি, আকাশ কিন্তু বরদাকে সত্যি ভালোবাসে, আর ক্ষমতা দেখানোর জন্য আকাশ এই খোঁজটা করছে না। বরদার কষ্ট হয় বলেই করছে। তুমি সব কিছুকে এভাবে টাকার দাঁড়িপাল্লায় কেন মাপো বলো তো? সুমনা আর কথা বাড়ালো না, ঘাড়টা একটু বেঁকিয়ে তরকারিটা কড়াইতে ঢেলে দিল। কিন্তু ওর মনে মনে তখন অন্য এক বিষাক্ত চিন্তা দানা বাঁধছিল। অনন্যার আকাশের এই ভালো মানুষই আর আর্থিক সচ্ছলতা ওকে দিন দিন আরো বেশি কোণঠাসা করে দিচ্ছিল। ওর কেবলই মনে হচ্ছিল অলকা দেবী বেঁচে থাকতে থাকতে যদি এই বাড়ির একটা হিল্লে না করা যায়, তবে ভবিষ্যতে আকাশ আর অনন্যাকে এই বাড়ির ভাগ দিতে হবে, আর ওদের হয়তো সুব্রতর ওই সামান্য আয়ের ওপর ভরসা করে সারা জীবন গরিব হয়েই থাকতে হবে। বিকেলের দিকে পাড়ার কাকিমারা এসেছিলেন অলকা দেবীর সাথে দেখা করতে। অলকা দেবী তখন ড্রয়িং রুমে বসে গল্প করছিলেন। সুমনা চা আর বিস্কুটের থালা নিয়ে গিয়ে সেখানে বসলো। অনন্যা তখন নিজের ঘরে বসে অফিসের একটা পেন্ডিং কাজ করছিল। পাড়া চ্যাটার্জি কাকিমা মুখে এক চুমুক চা দিয়ে বললেন, বড় বৌমা, তোমার ছোট যাকে তো দেখাই যায় না। আজ তো শনিবার, আজকেও কি অফিস নাকি? সুমনা ঠোঁট উল্টে ফিসফিস করে বলল, আরে কাকিমা, ওর কি আর আমাদের সাথে বসার সময় আছে? ওর তো সব হাইফাই ব্যাপার, বড় চাকরি করে তো। আমাদের মতো সাধারণ মানুষের সাথে বসে চা খাওয়া ওর রুচিতে লাগে। এই যে শনি রবিবার ঘরে থাকে, একটা দিনও মায়ের ঘরে এসে দুটো সুখ দুঃখের কথা বলবে না, নিজের ঘরে গিয়ে দৌড় দেয়। আমরা তো ঘরের দাসীবাদী, খাটছি আর ওনার মেজাজ সহ্য করছি। অলকা দেবীও সুমনার কথায় সায় দিয়ে বললেন, তা যা বলেছ বড় বৌমা, আমার এই শরীরটা নিয়ে যে দুটো ভালো কথা বলবে সেই সময় ওর নেই। মাস গেলে কটা টাকা আমার হাতে গুজে দেয়, যেন মনে হয় আমায় দয়া করছে। টাকার অহংকারে মাটিতে পা পড়ে না ছোট বৌমার।
চ্যাটার্জি কাকিমা মাথা নেড়ে বললেন, তা ঠিক বলেছ অলকা, আজকালকার চাকরি করা মেয়েদের বড্ড দেমাগ। সুমনা মেয়েটা সত্যি সোনার টুকরো, তোমার এই ভাঙা শরীরটা আগলে রেখেছে। নিজের ঘরে বসে জানলার ধারে টেবিলটায় কাজ করছিল অনন্যা। ড্রয়িং রুমের এই কথাগুলো দেওয়াল ভেদ করে ওর কানে আসছিল। হাতটা থমকে গেল ওর, চোখ দুটো ঝাপসা হয়ে এলো। যে মাকে ও নিজের মায়ের মতো ভালোবাসে, যার জন্য প্রতি মাসে নিজের পছন্দে ফল ওষুধ কিনে আনে, সেই মা বাইরের লোকের কাছে ওকে এভাবে ছোট করছেন। আর দিদি, যে দিদির ছেলের স্কুলের মাইনেটা কম পড়লে অনন্যা নিজের অ্যাকাউন্ট থেকে দিয়ে দেয় হাসি মুখে, সেই দিদি এভাবে ওর নামে বিষ ঢালছে। অনন্যা ল্যাপটপটা বন্ধ করে চুপচাপ বসে রইল। প্রতিবাদ করতে ইচ্ছে করছিল, কিন্তু পারিবারিক শান্তির কথা ভেবে ও নিজের রাগটাকে চেপে রাখলো। ও ভাবল, আকাশকে এগুলো বলে আর অশান্তি বাড়িয়ে লাভ নেই। সন্ধ্যা নেমে আসার পর আকাশ সুব্রতকে সাথে নিয়ে বাড়ি ফিরল। সুব্রতর মুখটা আজ বেশ উজ্জ্বল। ও ঘরে ঢুকেই অলকা দেবীকে বলল, মা জানো, আকাশ আজকে চয়নের শোরুম থেকে একটা দারুণ সেকেন্ড হ্যান্ড ছোট হাতি পছন্দ করে এসেছে। দামটাও খুব কম। আকাশী ডাউন পেমেন্টে টাকাটা দিয়ে দিচ্ছে, বাকিটা আমি আস্তে আস্তে শোধ করে দেব। এবার থেকে আমার দোকানের মাল আনতে আর বাইরের গাড়ি ভাড়া করতে হবে না। অলকা দেবী ছেলের কথা শুনে একটু হাসলেন, কিন্তু পাশে দাঁড়িয়ে থাকা সুমনার মুখটা রাগে আর হিংসায় কালো হয়ে গেল। সুমনা ভাবল, আকাশ টাকা দিচ্ছে মানে তো বড়লোক সাজছে, সুব্রতকে ছোট করা হচ্ছে। সুমনা চট করে রান্নাঘরে চলে গেল এবং বাসনগুলো জোরে জোরে আছাড় মারতে লাগলো। রাতে সবাই যখন খেয়ে দিয়ে ঘুমোতে গেছে, বাড়িটা একদম নিঝুম। সুমনা নিজের ঘরে সুব্রতকে লক্ষ্য করে ফিসফিস করে বলতে শুরু করলো, তুমি এত বোকা কেন বলো তো? আকাশ টাকা দিচ্ছে আর তুমি আহ্লাদে আটখানা হচ্ছ। ও তো মাকে দেখানোর জন্য করছে যে ও কত বড় দাতা। আর এদিকে তোমার ছোট ভাই আর ছোট বউ মিলে যে ভেতরে ভেতরে এই পুরো বাড়িটা নিজেদের নামে করা চক্রান্ত করছে, তা তুমি জানো? সুব্রত ক্লান্ত ছিল। ও বিরক্ত হয়ে বলল, কি যা তা বলছো সুমনা? আকাশ আমার ছোট ভাই, ও কেন চক্রান্ত করতে যাবে? রাখো তোমার ভাই পাগলামি। সুমনা ঝাঁঝিয়ে উঠল, আজকে যদি মায়ের কিছু হয়ে যায়, এই 3 তলা বাড়ির অর্ধেক ভাগ আকাশরা পাবে। ওরা চাকরি করে, ওদের অন্য ফ্ল্যাট কেনার ক্ষমতা আছে, কিন্তু আমাদের কি হবে? তোমার ওইটুকু দোকান দিয়ে তুমি কোনোদিন একটা ফ্ল্যাট কিনতে পারবে? মাকে বুঝিয়ে এই বাড়িটা আমাদের নামে লিখিয়ে নিতে হবে, বুঝলে? কালই আমি মায়ের সাথে কথা বলবো। সুব্রত আর কথা না বাড়িয়ে পাশ ফিরে শুলো, কিন্তু সুমনার চোখে তখন ঘুম নেই। ওর মাথায় তখন ঘুরছে কিভাবে অলকা দেবীকে পুরোপুরি নিজের বশে এনে এই বাড়ির দলিলটা নিজেদের নামে করিয়ে নেওয়া যায়। পরদিন রবিবার সকাল, আকাশ আর সুব্রত দুজনই একটা দরকারে সকাল সকাল বেরিয়ে গেছে। অনন্যা তখন বাথরুমে কাপড় কাচ্ছিল। সারা সপ্তাহের জমে থাকা জামা কাপড় কাচতে কাচতে ওর হাত দুটো ধরে আসছিল। ঠিক এই সময়েই সুমনা অলকা দেবীর ঘরে ঢুকলো। ঘরের দরজাটা একটু ভেজানো ছিল। সুমনা অলকা দেবীর পাশে বসে ওনার হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে খুব কাঁদো কাঁদো গলায় বলতে শুরু করলো, মা, একটা কথা বলবো? অনেকদিন ধরে বুকে চেপে রেখেছি, আর পারছি না। অলকা দেবী মেয়ের মতো বড় বৌমার এই রূপ দেখে একটু ব্যস্ত হয়ে উঠলেন। কি হয়েছে বৌমা? সুব্রত কিছু বলেছে? না মা, ও তো সারা জীবন বোকাই রয়ে গেল। সুমনা চোখটা মুছে বলল, মা, আপনার ছোট ছেলে আর ছোট বৌমা দুজনেই তো বড় চাকরি করে, ওদের টাকার শেষ নেই। ওরা চাইলে কালকেই কলকাতায় 2টো ফ্ল্যাট কিনে নিতে পারে, কিন্তু আপনার বড় ছেলে তো একা কোনো রকমে একটা ছোটখাটো দোকান চালিয়ে সংসার টানে। ওর তো ভবিষ্যৎ অন্ধকার। অলকা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা তো বটেই, সুব্রতর জন্য আমারও বড় চিন্তা হয়। সুযোগ বুঝে সুমনা এবার আসল চালটা চাললো। ও অলকা দেবীর আরও কাছে ঘেঁষে এসে ফিসফিস করে বলল, মা, তাই আমি বলছিলাম, আপনি বেঁচে থাকতে থাকতেই এই বাড়িটা সম্পূর্ণ আপনার বড় ছেলের নামে লিখে দিন না মা। ছোট বৌমার যেরকম টাকার গরম আর অহংকার, আপনি না থাকলেও আমাদের এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে। আমাদের তখন রাস্তায় দাঁড়াতে হবে মা। আকাশও আজকাল বউয়ের আঁচল ধরা, বউ যা বোঝায় তাই বোঝে। আপনি এইটুকু দয়া করুন আমাদের ওপর মা। অলকা দেবী একটু চুপ করে রইলেন। সুমনার এই কথাগুলো ওনার মনে একটা গভীর প্রভাব ফেললো। ওনার মনে হলো, বড় ছেলেটা সত্যি তো দুর্বল, ওর একটা হিল্লে হওয়া দরকার। ওনার মাথাটা সুমনার এই মন্ত্রণায় আস্তে আস্তে দুলতে লাগলো। ঠিক এই সময় অনন্যা বাথরুম থেকে জামা কাপড়ের গামলাটা নিয়ে বারান্দার দিকে যাচ্ছিল। অলকা দেবীর ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় সুমনার এই শেষ কথা কটা ওর কানে এসে ধাক্কা খেলো। এই বাড়িটা সম্পূর্ণ আপনার বড় ছেলের নামে লিখে দিন না মা। ছোট বৌমার যেরকম টাকার গরম। অনন্যার হাতের গামলাটা মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম হলো। ও দরজার আড়ালে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত বড় ষড়যন্ত্র, যে অনন্যা নিজের সর্বস্ব দিয়ে পরিবারটাকে ধরে রাখার চেষ্টা করছে, তাকেই আজ ঘরছাড়া করার নকশা তৈরি হচ্ছে এই ঘরের ভেতরে।
অনন্যা দরজার বাইরে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। ওর হাতের বালতি আর কাপড়ের গামলাটা মেঝেতে নামিয়ে রাখার সময় সামান্য একটু শব্দ হয়েছিল, কিন্তু ঘরের ভেতরে দুজন এতটাই মগ্ন ছিল যে সেই আওয়াজ ওদের কানে পৌঁছায়নি। অনন্যার মনে হলো পায়ের তলার মাটিটা যেন দুলছে, যে দিদিকেও নিজের বড় বোনের মতো সম্মান করেছে, যে শাশুড়িকে নিজের মায়ের চেয়ে কোনো অংশে কম ভাবেনি। তারা দুজনে মিলে বন্ধ ঘরের ভেতর এমন একটা নিখুঁত চক্রান্তে জাল বুনছেন, আর সেটা কার বিরুদ্ধে? ওর আর আকাশের বিরুদ্ধে, যারা এই বাড়ির একটা ইটও কোনোদিন নিজেদের সম্পত্তি বলে ভাবেনি, শুধু ভালোবেসে আগলে রাখতে চেয়েছিল। অনন্যার ফর্সা মুখটা রাগে, অভিমানে আর অপমানে লাল হয়ে উঠল। আর চুপ থাকা সম্ভব নয়। এতদিন সবার চোখে নিজেকে ছোট করে, অহংকারী তকমা গায়ে মেখেও শুধু সংসারে শান্তির জন্য মুখ বুজে সব সহ্য করেছে, কিন্তু আজ জল মাথার ওপর দিয়ে চলে গেছে। ও আর এক মুহূর্ত নষ্ট না করে ডান হাত দিয়ে ঘরের ভেজানো দরজাটা সজোরে ঠেলে ভেতরে ঢুকে পড়ল। হঠাৎ দরজার শব্দে চমকে উঠে সুমন আর অলকা দেবী দুজনেই দরজার দিকে তাকালেন। অনন্যাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সুমনার মুখের রং চট করে বদলে গেল। একটু থতমত খেয়ে গেলেও সুমনা নিজেকে সামলে নিয়ে পরক্ষণই গলাটা একটু চড়িয়ে বলল, কি ব্যাপার অনন্যা, এভাবে আড়ি পেতে মানুষের ঘরের কথা শোনা কি তোমার অফিসের কালচার? ভদ্রলোকদের বাড়িতে কিন্তু এভাবে না বলে কারো ঘরে ঢোকার নিয়ম নেই। অনন্যা সুমনার এই আক্রমণের মুখে বিন্দুমাত্র পিছিয়ে গেল না। ও সোজা সুমনার চোখের দিকে তাকিয়ে অসম্ভব দৃঢ় গলায় বলল, ভদ্রলোকদের বাড়িতে বন্ধ ঘরের ভেতর নিজের দেওর আর জায়ের নামে এরকম নোংরা ষড়যন্ত্র করার রেওয়াজও বোধহয় নেই দিদি। আর আড়ি পাতার কথা বলছো? ভগবান বোধহয় আজ নিজেই আমার কান দুটো খুলে দিয়েছিলেন, নয়তো জানতেও পারতাম না যে এই হাসি মুখের আড়ালে তুমি এতটা বিষ লুকিয়ে রেখেছো। অলকা দেবীর অনন্যার এই রুদ্র রূপ দেখে কিছুটা ভড়কে গেলেন। উনি বিছানায় সোজা হয়ে বসে বললেন, ছোট বৌমা, এটা বড় বৌমার ঘর, আর তুমি ওর সাথে এভাবে চড়া গলায় কথা বলছো কেন? বড়রা নিজেদের মধ্যে একটা দরকারি কথা বলছিল, তা নিয়ে তোমার এত ফোঁস করে ওঠার কি আছে? অনন্যা এবার অলকা দেবীর দিকে ফিরল। ওর চোখে জল আসছিল, কিন্তু সেটাকে শক্তিতে রূপান্তরিত করে বলল, মা, দরকারি কথা? একটা ছেলেকে বঞ্চিত করে আরেকটা ছেলেকে পুরো বাড়িটা লিখে দেওয়ার উস্কানি দেওয়াটাকে আপনি দরকারি কথা বলছেন? দিদি, তুমি এতদিন ধরে আমাকে সবার চোখে ছোট করেছো, পাড়ার লোকের কাছে, আত্মীয় স্বজনদের কাছে আমাকে অহংকারী দেমাকি প্রমাণ করার জন্য দিনরাত এক করেছো। আমি সব জানতাম মা, সব শুনতাম, কিন্তু ভাবতাম দিদি তো নিজের লোক, হয়তো মনের ভুলে বা হিংসায় করে ফেলেছে, দুদিন পর ঠিক হয়ে যাবে, তাই আমি চুপ করেছিলাম। কিন্তু আজ তুমি এত বড় ষড়যন্ত্র করছো। সুমনা এবার খাট থেকে নেমে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে বলল, কিসের ষড়যন্ত্র শুনি? আমি কি ভুল বলেছি? সুব্রতর যা রোজগার তাতে তো চিরজীবন গরিবই থাকবো, আর তোমরা দুজনে লাখ লাখ টাকা ওড়াচ্ছ। তোমরা তো চাইলেই কালকে ফ্ল্যাট কিনে চলে যেতে পারো। আমরা এই বাড়িটা চাইলে, অন্যায়টা কোথায়? অন্যায়টার নীতিতে দিদি, অন্যায়টা তোমার চিন্তায়। অনন্যা আঙুল উঁচিয়ে স্পষ্ট ভাষায় বলল, আমি চাকরি করি, সেটা আমার যোগ্যতায় করি। লটারি পেয়ে বা কারোর দয়ায় আমি এই চেয়ারটায় বসিনি। এর জন্য আমাকে দিনরাত এক করে পরিশ্রম করতে হয়। লোকাল ট্রেনের ধাক্কা খেয়ে, বসের ঝাড়ি খেয়ে মাথা কাটিয়ে কাজ করতে হয়। চাকরি করা অত সহজ জিনিস নয় দিদি। ঘরে বসে পাড়ার লোকের কাছে পরনিন্দা পরচর্চা করার মতো সহজ নয় এটা। আর শুধু চাকরি করি, সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজে তোমার থেকে এক ফোঁটাও কম খাটনি দিই না আমি। উপরন্তু মাস শেষে নিজের বেতনের অর্ধেক টাকাটা এই মায়ের হাতে সংসারের খরচ বলে তুলে দিই। মায়ের প্রতি মাসের দামি দামি ওষুধগুলো, ডাক্তার খরচা সব আমি নিজের কাছ থেকে দিই। তোমার ছেলেটার স্কুলের মাইনে যখন আটকায়, আমি নিজের অ্যাকাউন্ট থেকে দিই দিদি। তোমার স্বামী যখন লোন শোধ করতে পারে না, আমার স্বামী আকাশ নিজের পকেট থেকে টাকা দিয়ে সাহায্য করে। তোমার থেকে কম তো কোনো দিক দিয়ে কিছু করি না আমরা। তাহলে কেন আমি বা আমার স্বামী এই পিতৃ সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হব? অনন্যার এক একটা কথা যেন তীরের মতো সুমনার বুকে এসে বিচ্ছিল। সুমনা কোনো জবাব খুঁজে পাচ্ছিল না, কারণ অনন্যা যা বলছে তার প্রতিটা অক্ষর সত্যি। কিন্তু নিজের দোষ ঢাকতে সুমনা অলকা দেবীর দিকে তাকিয়ে কেঁদে ফেলার ভান করলো। দেখুন মা, দেখুন, ছোট বৌমার কথার ছিরি দেখুন, ও নাকি আমাদের দয়া করে টাকা দেয়, আমরা নাকি ওর দয়ায় বেঁচে আছি। শুনলেন তো মা? অলকা দেবী অনন্যাকে ধমক দিয়ে বললেন, ছোট বৌমা, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করছো। বড় বৌমা এই সংসারের জন্য যা করেছে তুমি তার কি জানো? ও আমার সেবা করে। অনন্যা একটা তাচ্ছিলের হাসি হাসলো ও অলকা দেবীর দিকে তাকিয়ে বলল, মা, দিদি আপনার সেবা করে না, আপনার কানের কাছে বিষ ঢালে। আর আপনিও নিজের চোখে ঠুলি পড়ে বসে আছেন। যে ছেলে আর বৌমা আপনাকে এত ভালোবাসে, তাদের আপনি পর ভাবলেন। ঠিক আছে মা, আপনাদের এই রাজপ্রাসাদ আর সেই সম্পত্তি আপনাদেরই থাক। দিদি, তোমার মতো কুটিল মানুষের সাথে এক বাড়িতে থাকলে এমনি একদিন আমার দম বন্ধ হয়ে মরে যাব আমি। বিষাক্ত মানুষের সাথে এক ছাদের নিচে থাকা যায় না দিদি। আমরা আজই এই মুহূর্তেই চলে যাব এখান থেকে। ঠিক এই সময় ড্রয়িং রুমের সদর দরজা খোলার শব্দ হলো। আকাশ আর সুব্রত বাইরে থেকে ফিরে এসেছে।
ঘরের ভেতরের এই তুমুল চিৎকার চেঁচামেচি ওদের কানে পৌঁছতেই দুজনে দ্রুত অলকা দেবীর ঘরের দিকে ছুটে এলো। আকাশ ঘরে ঢুকে অনন্যার চোখে জল আর সুমনার রণংদেহী মূর্তি দেখে থমকে গেল। ও অনন্যার হাতটা ধরে ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে অনু? তুমি কাঁদছো কেন? কি হয়েছে এখানে? অনন্যা আকাশের হাতটা শক্ত করে চেপে ধরলো। ওর বুকটা তখনও অপমানে কাঁপছিল। ও সুমনার দিকে হাত দেখিয়ে বলল, আকাশ, তুমি যার জন্য নিজের পকেটে টাকা দিয়ে গাড়ি কিনতে গিয়েছিলে, যার ব্যবসার জন্য দিনরাত চিন্তা করো, সেই বড়দা আর বড় বৌদি মিলে আজ মাকে দিয়ে এই পুরো বাড়িটা নিজেদের নামে লিখিয়ে নেওয়ার চক্রান্ত করছিল। আমাদের এই বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা পাকা করা হচ্ছিল। আকাশ স্তম্ভিত হয়ে গেল। ও সুব্রতর দিকে তাকালো, তারপর মায়ের দিকে। সুব্রত হতভম্ব হয়ে সুমনার দিকে তাকিয়ে বলল, এসব কি শুনছি সুমনা? তুমি মাকে এসব কথা বলছো? সুমনা এবার কাঁদো কাঁদো মুখে আকাশ আর সুব্রতর সামনে এসে বলল, আমি তো আমাদের ভবিষ্যতের কথা ভেবে বলছিলাম গা, ওরাই তো সব কেড়ে নেবে। চুপ করো দিদি, অনন্যা গর্জে উঠল, আর একটাও মিথ্যে কথা বলবে না। তোমার এই ভালো মানুষের মুখোশটা আজ আমি মায়ের সামনে, বর্দার সামনে পুরো খুলে দিয়ে যাব। অনন্যার গলার আওয়াজে পুরো বাড়িটা যেন থমথম করতে লাগলো। সুমনা এতক্ষণ যে ভালো মানুষের আড়ালে নিজের স্বার্থ সিদ্ধি করছিল, তা এভাবে সবার সামনে চলে আসবেও ভাবতেই পারেনি। ও অলকা দেবীর খাটের একপাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মুখে আর কোনো হাসি বা তর্কের ভাষা ছিল না। সুব্রত নিজের স্ত্রীর দিকে তাকিয়ে রাগে কাঁপতে কাঁপতে বলল, সুমনা, তুমি এই বুদ্ধি নিয়ে চলছিলে এতদিন? আমি ভাবতাম তুমি সোজা সরল ঘরের কাজ নিয়ে থাকো, আর তুমি ভেতরে ভেতরে আমার ভাইয়ের নামে, ছোট বৌমার নামে এত বিষ ঢালছো মায়ের কানে। এই বাড়িটা বাবার একা হাতে তৈরি করা সম্পত্তি। এখানে আকাশের যতটা অধিকার, আমারও ততটা। তুমি কোন সাহসে মাকে বলছো পুরো বাড়ি আমার নামে লিখে দিতে? আকাশ এতক্ষণ চুপ করে সবটা শুনছিল। ওর চোখ দুটো লাল হয়ে উঠেছিল অভিমানে। ও মায়ের দিকে তাকালো। অলকা দেবী তখন অপরাধীর মতো দুই ছেলের দিকে চেয়ে আছেন। আকাশ ধীর পায়ে মায়ের খাটের কাছে এগিয়ে গেল। মা, আকাশের গলাটা কেঁপে গেল, তুমি শেষ পর্যন্ত আমাদের এতটা পর ভাবলে? অনু নিজের অফিসের ধকল সামলে এসেও তো কোনোদিন তোমার ওষুধের টাইম ভুল করেনি মা। নিজের মার মতো ও তোমার যত্ন করার চেষ্টা করেছে। আজ বড় বৌদির কথায় তুমি বিশ্বাস করলে যে আমরা এই বাড়িটা আত্মসাৎ করতে আমরা তো চেয়েছিলাম সবাই একসাথে এক ছাদের নিচে শান্তিতে থাকবো। অলকা দেবী কোনো জবাব দিতে পারলেন না। ওনার মনে হলো সুমনার প্রতিদিনের ফিসফাস আর কানের কাছে কান ভাঙানি ওনার বিচারবুদ্ধি গ্রাস করে নিয়েছিল। যে ছোট বৌমা মাসের 1 তারিখে হাসি মুখে টাকাটা ওনার হাতে তুলে দিত, তার সেই দানটাকে সুমনা ওনার চোখে টাকার অহংকার বলে প্রমাণ করেছিল। আজ অনন্যার এই তীব্র রূপ আর আকাশের মুখের এই কষ্ট দেখে ওনার ভেতরের ভুলটা যেন এক ঝটকায় ভেঙে গেল। অনন্যা আর কোনো কথা বাড়াতে চাইল না। ও সোজা নিজের ঘরে চলে গেল এবং আলমারি খুলে দুটো বড় ট্রলি ব্যাগ বের করলো। ও ঝড়ের গতিতে নিজের আর আকাশের জামা কাপড়, প্রয়োজনীয় কাগজপত্রের ফাইল ব্যাগে ভরতে শুরু করলো। আকাশ ঘরে ঢুকে অনন্যাকে আটকালো না। ও জানে আজ অনন্যার ওপর দিয়ে যে অপমান গেছে, তারপর ওকে এই বাড়িতে থাকতে বলাটা অন্যায় হবে। আকাশ নিজেও আলমারি থেকে দরকারি জিনিসগুলো গুছিয়ে নিতে লাগলো। ড্রয়িং রুমে তখন সুব্রত সুমনাকে তীব্র গলায় শাসন করছে, তোমার এই লোভের জন্য আজ আমার আর ভাইয়ের সংসারটা ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। নিজের চোখে দেখলে তো, আকাশ আমার ব্যবসার সুবিধার জন্য কালকে টাকা দিতে যাচ্ছিল, আর তুমি আজ ওদেরই ঘর ছাড়া করা চক্রান্ত করছো। আজ থেকে এই সংসারে তুমি যা করবে নিজের দায়িত্বে করবে। ছোট বৌমার একটা টাকাও যেন এই ঘরে আর না ঢোকে, তাহলে বুঝবে সংসার চালানো কত কঠিন। সুমনা চুপচাপ মেঝেতে বসে কাঁদতে লাগলো। ও বুঝতে পেরেছিল বেশি লোভ করতে গিয়ে ওর নিজের সম্মান, স্বামীর ভালোবাসা, সংসারের শান্তি সব এক নিমেষে হারিয়ে ফেলেছে। এত বড় সংসারে ও এখন একদম একা হয়ে গেছে। প্রায় আধ ঘন্টা পর অনন্যা আর আকাশ দুটো ট্রলি ব্যাগ হাতে নিয়ে ঘরের থেকে বেরোলো। ওদের দুজনের মুখই শক্ত, চোখে এক অদ্ভুত দৃঢ়তা। মধ্যবিত্ত ঘরের মেয়েরা যেমন সহজে সবকিছু মানিয়ে নেয়, ঠিক তেমনই দেওয়ালে পিঠ থেকে গেলে তারা যে কতটা কঠোর হতে পারে আজ অনন্যাকে দেখে তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ওরা ড্রয়িং রুমে আসতেই সুব্রত এগিয়ে এসে আকাশের হাতটা ধরলো। সুব্রতর চোখে জল। আকাশ, আমায় ক্ষমা করে দে ভাই। আমি সুমনার নোংরা চক্রান্তের কথা বিন্দু মাত্র জানতাম না। তোরা যাস না রে, তোরা চলে গেলেই বাড়িটা পুরো শ্মশান হয়ে যাবে। আকাশ সুব্রতর কাঁধে হাত রাখলো। দাদা, তোমার উপর আমাদের কোনো রাগ নেই। তুমি সব সময় আমার বড় ভাই থাকবে, কিন্তু যেখানে অনুকে প্রতি মুহূর্তে অহংকারী আর লোভী তকমা সহ্য করতে হয়, সেখানে থাকলে ওর দম বন্ধ হয়ে যাবে। আমরা আপাতত আমাদের এক বন্ধুর ফাঁকা ফ্ল্যাটটায় উঠছি, পরে একটা ব্যবস্থা করে নেব। অলকা দেবী ঘর থেকে ধীর পায়ে দেওয়াল ধরে ধরে ড্রয়িং রুমে এলেন। ওনার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ওনার মনে হচ্ছিল আজ ওনার নিজের ভুলের জন্যই বাড়িটা টুকরো টুকরো
হয়ে যাচ্ছে। উনি অনন্যার দিকে চেয়ে হাত দুটো বাড়িয়ে কাঁপা কাঁপা গলায় বললেন, ছোট বৌমা, আমায় ক্ষমা করে দাও মা, আমি বুড়ো মানুষ, বড় বৌমার কথায় কান দিয়ে ফেলেছিলাম। তুমি চলে যেও না মা, তুমি চলে গেলে আমার ওষুধের বাক্সটাকে গুছিয়ে দেবে বলো তো? অনন্যা ব্যাগের হ্যান্ডেলটা শক্ত করে ধরে শাশুড়ির দিকে তাকালো। ওর চোখে আর রাগ ছিল না, ছিল এক বুক শূন্যতা। ও অলকা দেবীর পায়ে হাত দিয়ে প্রণাম করে বলল, ভালো থেকো মা, তোমার ওষুধের লিস্টটা আমি আকাশের ফোনে ছবি তুলে দিয়ে দেবো, বর্দা সময় মতো এনে দেবে। কিন্তু এই বাড়িতে আমার থাকার অধিকারটুকু দিদি আজ কেড়ে নিয়েছে। আমার উপার্জনকে যে সংসারে দয়া আর অহংকার বলে ভাবা হয়, সেখানে আমার আত্মসম্মানকে বিসর্জন দিয়ে আমি আর থাকতে পারবো না মা। কথাটা শেষ করি অনন্যা আর এক মুহূর্ত দাঁড়ালো না। ও সদর দরজার দিকে পা বাড়ালো। আকাশ সুব্রতকে একটা শেষ আলিঙ্গন করে অনন্যার পেছনে পেছনে বেরিয়ে গেল। সিঁড়ি দিয়ে নামার সময় বাইরে তখন বিকেলে নরম আলো। অনন্যা একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। আকাশ অনন্যার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় চেপে ধরলো। ওরা জানে সামনে একটা নতুন লড়াই, নিজেদের একটা নতুন ঘর গড়ে তোলার লড়াই। কিন্তু সেই ঘরে আর যাই থাকুক, কোনো বিষাক্ত চক্রান্ত বা হিংসার মেঘ থাকবে না। থাকবে শুধু নিজেদের পরিশ্রমে অর্জিত শান্তি আর বুক ভরে শ্বাস নেওয়ার মতো একটু মুক্ত বাতাস। পেছনে পড়ে রইল তিনতলার পুরনো বাড়িটা, যার জানলার গ্রিল ধরে সুমনা আর অলকা দেবী তখন অপরাধীর মতো তাকিয়ে আছেন চলে যাওয়া দুটো মানুষের দিকে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তাসের ঘরটা ভেঙে গুড়িয়ে গেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।